হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই পর্যন্ত আমরা মোটামুটি 12 পর্যন্ত শেষ করে ফেললাম উপবৃত্ত। আজকে 13 পরবর্তী 17 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো করে ফেলবো। খুব বেশি একটা কঠিন ম্যাথ নাই। তো দেখি আমরা ধীরে ধীরে শুরু করি। আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো ভালো হলে অবশ্যই একটা লাইক দিও এবং জানাও কেমন হয়েছে, ঠিক আছে? দেখি আমরা শুরু করি আস্তে আস্তে। তো সবার প্রথমে ম্যাথটা 13 নাম্বারটা কি বলছে এখানে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। এই উপবৃত্তের একটি যে 1, -2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ওই যে এর সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু মাত্র একটা মাত্রই যে আছে, এখানে একটা মাত্রই যে আছে যা কি হয় এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখন এই সেই সমীকরণটা আমার বের করতে হবে। আচ্ছা, যাদের হচ্ছে মানে আমি তো নিজেই করাছিলাম, যারা হচ্ছে পরাবৃত্তে এই ইকুয়েশন ইকুয়েশন বলতে স্পর্শকের ইকুয়েশন বের করা লাগছিল একটা, খেয়াল আছে কিনা জানি না, যে একটা নির্দিষ্ট বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এরকম একটা ম্যাথ ছিল, এবং আরেকটা ছিল হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে এত অনুপাত অন্তর্বিভক্ত হয়। তো সমদ্বিখণ্ডিতের ক্ষেত্রে একটা ইকুয়েশন আসছিল, আর ওই অন্তর্বিভক্তের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন পাইছিলাম। তো যারা হচ্ছে ওই দুটো ম্যাথ ভালো মতো মাথায় ঢুকছে, এই ম্যাথটা কিচ্ছু না, একদম পানির মতো সহজ। আমি সহজ একটা নিয়মে করে দিচ্ছি একদম। শুরুতে কাজ করব আমি এই উপবৃত্তটা একটু অক্ষের মধ্যে আঁকানোর চেষ্টা করি, তাহলে বুঝতে আরো মানে বেটার আইডিয়া পাওয়া যাবে একটা। এটা হচ্ছে আমার সেই উপবৃত্ত দেওয়া আছে, আর 0 0 অবশ্যই কেন্দ্র এটার। আমি সুন্দর করে একটু আঁকানোর চেষ্টা করি চিত্রটা। এইটা হচ্ছে আমার কি উপবৃত্তটা, যদিও ভালো হইলো না। আর 1, -2 1, -2 কই আছে? ঠিক ধরলাম এখানে একটা কোন বিন্দুতে 1, -2 আছে। এখন এই 1, -2 এমন একটা জায়গা আইতে হবে যে কিনা কি হয় 1, -2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো কথা হচ্ছে এরকম একটা মাত্র যে আছে, এরকম একটা মাত্র যে আছে যেটা 1, -2 বিন্দুতে কি হয় এই যে সমদ্বিখণ্ডিত হয়। এই হচ্ছে আমার কি সেই যে এটার ইকুয়েশনটা আমার বের করতে হবে। এই পয়েন্টটা দেওয়া আছে কত? 1, -2 সমদ্বিখণ্ডিত হয়, তার মানে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই যে ইকুয়েশনটা আমি বা এই যে লাইনটা টানলাম, সেই লাইনটা উপবৃত্তের দুইটা পয়েন্ট টাচ করছে কিনা? অবশ্যই করছে। সেই পয়েন্টটার একটা পয়েন্টকে নাম দিলাম আমি x1, y1। তোমরা আরো বিভিন্ন নাম দিতে পারো, মানে যে ইচ্ছা মতো h, k, p, q, মানে হিসাবে সুবিধার্থে আর কি, তাহলে ভালো লাগবে দেখতে এটা। আর আরেকটা পয়েন্ট ধরলাম আমি কত? x2, y2 ধরলাম, ঠিক আছে? তো মোটামুটি এইটুক মানে বুঝতে পারলাম যে এরকম একটা সিনারি হবে আমার। এখন এখান থেকে আমার মানে যেমনি করেই হোক আমার ইকুয়েশনটা বের করতে হবে। দেখি আমরা তো শুরু করি। সবার আগে কথা হচ্ছে এই দুইটা পয়েন্টের মিডিল পয়েন্ট হচ্ছে 1, -2, তার মানে ওদের ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক 1 হবে এবং কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক হবে -2। মোটামুটি এটুকু তো বুঝলাম, তাই না? তাহলে এখন আমি একটু বাংলা লেখা কম কম লিখতেছি, যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1 আসবে। এটা তো অবশ্যই আশা লাগবে, তাই না? তাহলে এখান থেকে x1 প্লাস x2 ইকুয়াল কি থাকবে? শুধুমাত্র 2 থাকবে। ঠিক সেম ভাবে y1 প্লাস y2 ইকুয়াল ডিভাইডেড বাই 2 ইকুয়াল -2, তাহলে ইকুয়াল কত থাকবে? -4 থাকবে। এটা গেল y1 প্লাস y2। মোটামুটি এটুকু পর্যন্ত বের করতে পারলাম। এবার সামনে আগায় যাই। আমার এই যে দুটো পয়েন্ট উভয় উপবৃত্তের উপর স্থিত, ঠিক কিনা? উভয় উপবৃত্তের উপরে অবস্থিত, তার মানে এই দুইটা পয়েন্ট দিয়ে অবশ্যই এই উপবৃত্তটা কি হবে? সিদ্ধ হবে কিনা? মানগুলো বসাই দিই। প্রথমে এই বিন্দুটা বসাবো আমি। তাহলে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস, ম্যাথগুলো কিন্তু খুব একটা কঠিন না, y1 স্কোয়ার ডিভাইডেড বাই 9, বুঝতে পারলে একদম পানির মতো সহজ। এটা একটা বসাইলাম, এটা নাম দিলাম হচ্ছে আমি 1 নাম্বার। আর আরেকটা কি বসাবো? x2, y2 বসাবো, যেহেতু আর উপরে অবস্থিত, তাই না? সিদ্ধ তো হবেই। x2 স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস y2 স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল 1। আমার কিন্তু সামনে আগানোর আর কোনো উপায় নাই, মানে এইটুকু পর্যন্ত আর কোনো ইনফো দেওয়া নাই এখানে। এখন এই কয়টা জিনিস থেকে আমার কি বের করতে হবে? সম্পূর্ণ যে আর ইকুয়েশনটা বের করতে হবে, ঠিক কিনা? অবশ্যই তাই। তাহলে আমরা এখন কেমনে করতে পারি এখন? তো একটা লাইন পাইছি এখানে, একটা লাইন এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, এই চারটা লাইন থেকে আমার কি বের করতে হবে? সেই হয় x1, y1 এগুলো মানগুলো বের করতে হবে। তো মানগুলো বের করে কিন্তু অনেক কষ্টসাধ্য আর কি। তো আমি মানের দিক মানে মান বের করব না, মান না বের করেও করা যায়। আচ্ছা, এখানে কিন্তু আমার ইকুয়েশনটা যে আছে বা এই যে লাইনটা আছে, সেই লাইনের আমি একটা পয়েন্ট জানি। এখন কোনোভাবে যদি আমি এই লাইনের ঢালটা বের করতে পারি তাহলে কিন্তু কাহিনী শেষ। এটা ঢালটা বের করতে পারলে কিন্তু আমার কাহিনী শেষ, ঠিক কিনা? ঢাল পারি বা ঢাল জানি, নির্দিষ্ট একটা বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন খুব সহজে বের করা যায় কেমনি? y-y1 ইকুয়াল m ইন্টু x-x1। আমরা ঠিক এভাবে করবো এটা। এখন দেখি একটা জিনিস, এই সরলরেখার ঢালটা আসলে কত? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর না? এটা কি না? তাহলে আমি যদি কোনো একভাবে
আমি যদি কোনোভাবে এই লাইনের মান বের করতে পারি, তার মানে কি ওটা আসলে ঢালের মান না, আমার কিন্তু অঙ্কই শেষ হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে এটা। এখন দেখি কেমনে বের করা যেতে পারে এটা। খুবই সহজ। 1 থেকে 2 বিয়োগ করে দিব। 1 থেকে 2 বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি হবে? 1/16, 1/16 কমন আসবে। x1 মাইনাস y2 স্কোয়ার থাকবে, সরি x1 মাইনাস x2 স্কোয়ার থাকবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে a মাইনাস b আছে এখানে, আর a প্লাস b এর মানটা অলরেডি 2 দেওয়াই আছে। ঠিক সেম ভাবে y1 y2 এর ক্ষেত্রেও সেম। মানে আমার শুধুমাত্র এটুক থাকবে, বাকি সবগুলো মানই দেওয়া আছে। আমরা কিন্তু ম্যাথ মোটামুটি শেষই হয়ে গেছে প্রায়। এটুক বুঝতে পারলে কিছুই না। তাহলে 1 থেকে 2 বিয়োগ করতেছি, হ্যাঁ। তাহলে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই 9। এটা কিন্তু 2 থেকে 1 বিয়োগ করলে হইতো, মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাও সে ঢালেরই মান, তবে একই সাইড থেকে বিয়োগ করতে হবে, এমন না এটা কোটি বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, বুঝ, তাহলে কিন্তু হবে না আবার, তখন উল্টা হয়ে গেল। এটা একই প্যাটার্নে থাকতে হবে এটা, তাই না? মাইনাস x2 স্কোয়ার বাই 16 প্লাস y2 স্কোয়ার বাই কত 9 ইকুয়াল কি থাকবে 0, সরি এখানে মাইনাস থাকতো যেহেতু বিয়োগ করতেছি, তাই না? এবার দেখি, তাহলে এখান থেকে 1/16 কমন নিলে 1/16 কমন নিলে থাকবে কত x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ঠিক সেম ভাবে আমি এক কাজ করবো, 1/9 কমন নিব, প্লাস 1/9 কমন নিলে থাকবে y1 স্কোয়ার মাইনাস y2 কত স্কোয়ার ইকুয়াল কত 0। এবার এক কাজ করি, আমি যেহেতু ভাগ করতে হবে তো, তাহলে এই বিষয়টা মানে এই জিনিসটা ডান পাশে পার করে দিই। তাহলে 1/16 x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এটা পাশে পার করলে মাইনাস 1/9 y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার। ঠিক আছে, এবারে কাজ করবো সেটা হচ্ছে এই অংশটা এবারে পার করে দিব এবং মাইনাস 1/9টা বাম পাশে পার করে দিব। তাহলে কি থাকবে y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার বাই x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইকুয়াল মাইনাস 9/16 থাকবে। এবারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেলবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে থাকবে উপরে থাকবে হচ্ছে y1 মাইনাস y2 ইন্টু y1 প্লাস y2, আর নিচে থাকবে হচ্ছে x1 মাইনাস x2 ইন্টু x1 প্লাস x2 ইকুয়াল কত মাইনাস 9/16। 9/16 না? এবারে y1 প্লাস y2 মানটা কি ছিল দেখে আসি, -4 ছিল। ঠিক আছে, বসাই দেই। তাহলে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটা এরকম থাক। আর y1 প্লাস y2 মানটা ছিল -4, আর x1 প্লাস x2 কি ছিল 2 ছিল। ঠিক আছে, ইকুয়াল মাইনাস 9/16। তাহলে এই সম্পূর্ণ অংশটা ডান পাশে পার করে দিলে থাকবে কত দেখি, মাইনাস মাইনাস কাটা, এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 16 2 32, মাইনাস 9/32 থাকবে। y1 মাইনাস y2 x1 মাইনাস x2 ইকুয়াল কি থাকবে 9/32। কথা হচ্ছে এটাই আমার সেই j এর ঢাল, এটা আমার কি j এর ঢাল। তাহলে j এর ঢাল ঢাল জানি এবং নির্দিষ্ট একটা বিন্দুগামী এটাও জানি। কোন বিন্দুগামী? 1, -2 বিন্দুগামী। এখন ইকুয়েশনটা বের করে ফেলি, এটাই করি। তাহলে এখন 1, -2 বিন্দুগামী এবং ঢাল কত 9/32 ঢাল। এরকম একটা ইকুয়েশন বের করি, এটাই আমার কি আসবে j, তাই না? y মাইনাস y1 বলতে y প্লাস 2 থাকবে ইকুয়াল m 9/32 ইন্টু x মাইনাস x1 বলতে 1, আর গুণ করলে 32y 32 2 64 ইকুয়াল 9x মাইনাস 9। সবগুলো একপাশে নিয়ে গেলে 9x মাইনাস 32y 64 মাইনাস 64 মাইনাস 9 থাকবে কত -73। -73 ইকুয়াল কত 0। তো এই হচ্ছে আমার কি j এর সমীকরণ। একদম সিম্পল একটা ম্যাথ, কিন্তু বুঝতে পারলে একদম পানির মতো সহজ একটা অঙ্ক। এবার আসে আমরা 2 নাম্বার ম্যাথে, কি বলছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষ 3টির মধ্যে একটি হবে মূলবিন্দু এবং বাকি 2টা হবে এই উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যার একটা শীর্ষ অলরেডি বলাই আছে 0,0, 0,0 একটা শীর্ষ দেওয়া আছে এবং বাকি শীর্ষ 2টা কি হবে, যে এই উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়। 2টা উপকেন্দ্র, 2টাই হবে ত্রিভুজের শীর্ষ। তাহলে আমার কি করতে হবে, এই উপবৃত্তের উপকেন্দ্রগুলো বের করতে হবে। একদম সহজ একটা ম্যাথ, কিন্তু দেখি আমরা করে ফেলি। যা আছে তুলি আরেকবার, 9 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস 25 ইন্টু ওয়াই মাইনাস 3 তার উপর স্কোয়ার ইকুয়াল 225। এখন কি করতে হবে, ডান পাশে 1 রাখতে হবে। তাহলে সব দিকে কি করতে হবে, 225 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 225 দিয়ে ভাগ করে দেই, এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার, এখানে ভাগ করলে 25 থাকবে মানে 5 স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস 3 স্কোয়ার ভাগ করে থাকবে 9 তার মানে 3 স্কোয়ার ইকুয়াল কত
এ পাশে 1 থাকতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এ এর মানটা কি আসবে, 5 আসবে, এবং বি এর মানটা কি আসবে, 3 আসবে। এবং কেন্দ্র আলফা কমা বিটা, এবার কিন্তু কেন্দ্র কাহিনী আছে। আলফা আলফা বিটা কি আছে, 2,3 আছে। এবং এখানে কিন্তু এ গ্রেটার দেন বি, তার মানে উপবৃত্তটা এক্স অক্ষে আছে, তাই না। এখন বের করতে হবে কি উপকেন্দ্র স্থানাঙ্ক। তাহলে এবার উপকেন্দ্র দুটো বের করে ফেলে, দেখি কি আসে। উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি ছিল, প্লাস মাইনাস এই প্লাস আলফা কমা বিটা থাকবে। যেহেতু এখানে আলফা বিটা আছে, অবশ্যই আলফা এবং বিটা কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস এ ই, আচ্ছা ই তো বের করি নাই না, এখানে ইটা ছোট্ট করে বের করে নিই। রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 9/25। এটা আসতেছে হচ্ছে 4/5, 4/5। তাহলে এ কত আমার 5 ইন্টু ই কত 4/5, আলফা কত 5 না সরি, আলফা কত 2, বিটা কত 3। তাহলে একটা আসবে হচ্ছে 5 5 কাটা 4 থাকে, প্লাস মাইনাস 4, তো তাহলে 4 আর 2 6,3, আর মাইনাসের নিলে -4 প্লাস -2,3। এই হচ্ছে আমার কি উপকেন্দ্র দ্বয়। তাহলে এখন ম্যাথই তো শেষ, আর কি করব, যে 0,0 6,3 6,3 আরেকটা কত -2,3 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। বাংলা লেখা লিখতে একদম ভালো লাগে না, ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না। এত শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে, এই যে হাফ, ম্যাট্রিক্স দিয়ে করবো, নির্ণায়ক দিয়ে করবো আর কি। হাফ 0,0,1, একটা সরলরেখা বললে এটা না বোঝার কিছু নাই। 6,3,1 আরেকটা কত -2,3,1। এটা জাস্ট ক্যালকুলেটর তুলে ফেলবো, দেখি কত আসে। তো নির্ণায়ক আসলে 24, সামনে এবং হাফ আছে, তাহলে হাফ ইন্টু 24 করে থাকবে 12, 12 বর্গ একক, 12 বর্গ একক। এই হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা আমরা শুরু করি, সি নাম্বারটায় আসি এবার। আমি কিন্তু মানে শুরুর দিকে বলছিলাম যে কোনো এক সময় স্পর্শকের ম্যাথ আসবে, তো ওখানে গিয়ে দেখাবো যে স্পর্শক হওয়ার শর্তটা কি। তো এটাই সেই ম্যাথ আসলে। কি বলছে এখানে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই উপবৃত্তে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই রেখাটা স্পর্শক হইলে প্রমাণ করো সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই লাইনটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। উপবৃত্তে স্পর্শক হওয়া শর্ত, পরাবৃত্তের ক্ষেত্রে কি হয় -am স্কোয়ার, আর আরেকটা কি হয় যে এ বাই এম হয়, দুটা ক্ষেত্রে আলাদা। মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, ওটাতে হয় এ বাই এম, আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এটাতে কি হয় -am স্কোয়ার সি ইকুয়াল, ওটা তো পরাবৃত্তে গেল। উপবৃত্তের ক্ষেত্রে সর্বদাই এটাই আসবে, সর্বদা সব ক্ষেত্রে এটাই আসবে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর অধিবৃত্তের ক্ষেত্রে শুধু এখানে মাইনাস আসবে, এইটুকুই। তাহলে অধিবৃত্ত করার সময় বুঝবো না, সমস্যা নাই। এখন আগে হচ্ছে উপবৃত্তটা পার করি, তারপর এই লাইনগুলো মুখস্থ রাখতে হবে। কেন বললাম, কারণ এমসিকিউতে প্রচুর ম্যাথ আসে এটা নিয়ে। দেখি আমরা শুরু করি, এটা খুব কঠিন কিছু না। কথা হচ্ছে একটা উপবৃত্ত দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে, বলছে কি এই সরলরেখাটা এই উপবৃত্তে স্পর্শক হইতে হবে, তাহলে এটা প্রমাণ করো। মানে এই প্রমাণ করতে যেটা বলছে সেটা শর্ত আর কি, যদি এই শর্ত কাজ করে তাহলেই একমাত্র এই সরলরেখাটা স্পর্শক হবে, আদারওয়াইজ হবে না। কারণ কথা হচ্ছে একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা উপবৃত্ত দেওয়া আছে ধরলাম, এবং একটা কি বলে সরলরেখা দেওয়া আছে। তাহলে আমি যখন, কথা হচ্ছে যদি স্পর্শ করে, স্পর্শ করার শর্ত কি একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে না, অথবা দুইজনই উপবৃত্ত এবং সরলরেখা ন্যূনতম বলতে একটাই, অবশ্যই একটা, বেশিও না কমও না, একটা মাত্র বিন্দুতেই কি করতে হবে, ছেদ করতে হবে, একটার বেশি করা যাবে না, একটা বেশি করা যাবে না। মেইন উদ্দেশ্য, মেইন শর্ত হচ্ছে এটা। তাহলে আমি যখন এক কাজ করব, আমি এদের এবং এদের ছেদ বিন্দু বের করবো। স্পর্শ করলে ছেদ বিন্দু থাকবে নিশ্চিত, ছেদ বিন্দু থাকাই লাগবে, কিন্তু ছেদ বিন্দু থাকা লাগবে কয়টা, একটা। ছেদ বিন্দু কটা থাকা লাগবে, একটা। ঠিক আমার উদ্দেশ্য এটাই, এবং এই ধারণা কাজে লাগাই এটা প্রমাণটা খুব ইজিলি হয়ে যাবে। আমরা শুরু করি দেখি। তাহলে আমার ইকুয়েশন যেটা দেওয়া আছে আরেকবার লিখতেছি আমি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। আর ইকুয়েশনটা কি আছে, সরলরেখাটা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। কথা হচ্ছে এই সরলরেখায় উপবৃত্ত যেহেতু স্পর্শ করে, ছেদবিন্দু আছে, ছেদবিন্দু পাওয়ার জন্য আমার কি করতে হবে, অবশ্যই সমাধান করতে হবে। তাহলে এই ওয়াই এর মানটা আমি এই ইকুয়েশনে বসাই দিই, এবং একই সাথে এক কাজ করবো, আচ্ছা না থাক, ধীরে ধীরে করি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, মান বসাবো না, ওয়াই মানটা কত এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, তার উপরে কত স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1 থাকবে। এবার আমি এক কাজ করব, এখানে লসাগু করবো, অথবা সব জায়গাতে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করবো, এটা নিচে রাখবো না সেজন্য।
থাকবে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এইটা, এবং এটাকে এম এক্স প্লাস সি হোল স্কোয়ারকে একবারে সূত্র ভাঙায় ফেলি, তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mxc প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mxc এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কত 0। এবারে কাজ করবো, এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিব। আমার কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তো এটা যদিও প্রমাণটা হচ্ছে মানে বইতেই আছে, শুরুর দিকে ম্যাথ শুরুর আগে আর কি আছে, এটা সুন্দর মতো দেওয়া আছে ওখানে, এমনি দেখলেই বোঝা যায়। এখানে এক্স ইন্টু কি 2mc এ স্কোয়ার, আর এখানে কি থাকে ধ্রুবকটা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 0। এবার কটা লাইন লিখতেছি, আমার এই লাইনটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ, লাইনটা একটা কি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে কয়টা সলভ থাকে, দুইটা সমাধান থাকে। কয়টা থাকে, দুইটা সমাধান থাকে, অর্থাৎ আমি যখন এটা সলভ করবো তখন এক্স এর দুইটা মান আসবে, এক্স এর দুইটা মান আসবে। কিন্তু কিন্তু যদি কিন্তু যদি স্পর্শক হতে হয়, আদৌ স্পর্শক হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এক্স এর একটা মান থাকা লাগবে। যদি স্পর্শক হতে হয় তবে এক্স এর একটা মান থাকবে, এক্স এর কটা মান থাকবে, একটা মান থাকবে। তো বহুপদী বোঝা থাকলে মানে খুব ভালো হয়, বহুপদী পড়া থাকলে খুবই ভালো হয়। তো হুট করে হচ্ছে কনিকে আসলে একটু সমস্যা হয় হুট করে প্রথম প্রথম। তো কি বললাম, এই ইকুয়েশনটার একটা মাত্র সমাধান থাকতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনে বা দ্বিঘাত সমীকরণে নিশ্চয়কের মান 0 হইতে হবে। নিশ্চয়ক, অতএব নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac না, নিশ্চয় কি হইতে হবে, শূন্য হতেই হওয়া লাগবে। যদি নিশ্চয় শূন্য হয় তখনই একমাত্র এক্স এর দুটা মান আসবে, এবং দুইটা মান একই রকম, অর্থাৎ একটা মাত্র মান থাকবে। এটা কেমন আমি একটু দেখাই, যে দ্বিঘাত সমীকরণ সলভ কেমন হয়, এরকম না, মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a থাকে না। যদি এটা শূন্যই হয়ে যায়, এটা বাদ, এটা পুরোটাই বাদ, তখন কি থাকে এক্স এর মান -b/2a, ঠিক আছে, -b/2a থাকার কেউ থাকে না, তার মানে একটা মাত্র মান পাওয়া যায় তখন। কিন্তু যদি প্লাস মাইনাস থাকবে, আবার যদি নিশ্চয় শূন্য না হয় তখন দুটা মান পাওয়া যায় আর কি। সেজন্য বলতেছি এখানে কি নিশ্চয় অবশ্যই শূন্য হওয়া লাগবে, তখন দুইটা মান। দ্বিঘাত সমীকরণে কিন্তু মান আসলে দুইটাই, কিন্তু এই ক্ষেত্রে দুটো মান সমান একই রকম পূর্ণবর্গ আসবে কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হবে। অতএব বি স্কোয়ার, অর্থাৎ এই সমীকরণে যে নিশ্চয়কের মানটা সেটা শূন্য হবে। এখন মানগুলো বসাই আমি, এখানে বি কত, বি হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তার মানে এক্স এর সহগ মান বসাই দিই 2mc a স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার মাইনাস 4ac, এ কোনটা, এই পুরাটাই হচ্ছে a, বি স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার, সি কোনটা, এই যে পুরাটাই, এই মেলা কাহিনী তো এখানটাই, a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত, ইকুয়াল শূন্য হওয়া লাগবে। এখন এই শূন্য হওয়া লাগবে এটার শর্তই, মানে এটা হিসাব করলে পরে ফাইনালি দেখা যাবে এটা চলে আসবে। দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি, বিশাল বড় কাহিনী দিয়ে রেখেছে। এটা বর্গ করবো না, তাহলে 2 × 4 a⁴ m স্কোয়ার সি স্কোয়ার, এসব গুণ করে দেবো, একবারে গুণ করবো নাকি বুঝতেছি না, একবারে গুণ করি। -4 × b স্কোয়ার, তাহলে -4b স্কোয়ার, এটা দিয়ে এই দুটোকে গুণ হবে, তাহলে -4b স্কোয়ার a স্কোয়ার সি স্কোয়ার, -4b স্কোয়ার দিয়ে এটাকে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4 a স্কোয়ার b⁴ থাকবে, তারপরে -4 × এইটা মানে -4 a স্কোয়ার m স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ হবে, আবার -4 a স্কোয়ার m স্কোয়ার -4 a⁴ m স্কোয়ার সি স্কোয়ার। একবারে না করতে পারলে ধীরে ধীরে করবা, সমস্যা নাই। আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার, তার মানে 4 a⁴ m স্কোয়ার বি স্কোয়ার, m স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত হবে 0। কিছু কি কাটাকাটি যায় নাকি, এটা কাটা যায়, আর কেউ মনে হয় না কাটা যায়। আচ্ছা লিখি, যা যা থাকে সব লিখি এখানে। তাহলে ফাইনালি কি পাইলাম, -4b স্কোয়ার a স্কোয়ার সি স্কোয়ার, একটু সাজায় লিখি তাহলে পরে কাটাকাটি করতে সুবিধা হবে আর কি। a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে 4a স্কোয়ার b⁴ প্লাস 4a⁴ m স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত, 0। এবারে কাজ করবো, কিছু একটা দিয়ে ভাগ করে দিব, কি দিয়ে ভাগ করা যায় সেটা ভাবতেছি। 4a স্কোয়ার বি স্কোয়ার ভাগ করে দিব, উভয় পক্ষে 4a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। এই দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। দেখি ভাগ করলে কি থাকবে, মাইনাস, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার,
আর এখানে থাকবে হচ্ছে 4a² b² তো, তাহলে a² m² থাকবে, a² m² থাকবে ইকুয়াল কত, 0। তাহলে প্রমাণ করতে কি বলছিল, c², এটা না, ঠিক আছে। তাহলে c² এক পাশে নিয়ে যাই, ইকুয়াল a² m² প্লাস b², এটা কি না, c² ইকুয়াল a² m² প্লাস b², হ্যাঁ ঠিক আছে। এটা আমার প্রমাণ হয়ে গেছে। এটা আমার কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, মানে এটা হইলে এটা তো শর্ত, এটা প্রমাণ করতে বলছে। এটা আসলে কি শর্ত, যে কোনো একটা y ইকুয়াল mx প্লাস c ওই রকম ফরম্যাটে থাকা লাগবে এবং উপবৃত্তটা স্থানাঙ্কের অক্ষে থাকা লাগবে, কেন্দ্র 0 0 হইতে হবে। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কেন্দ্র 0 0ই হওয়া লাগবে, তখনই একমাত্র এই শর্তটা কাজে দিবে। মানে এই শর্ত হইলে একমাত্র কি হয়, উপবৃত্তটা স্পর্শক হয়। আচ্ছা, আমাদের 14 নাম্বারটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে বলছে। এটা মূলত আসলে মানে ব্যবহারিকের অংশ, তো এটা বেশি সময় নষ্ট করবো না। মানে কিভাবে করবো, মানে কিভাবে করা লাগবে প্রসেসটা বলতেছি আমি। এটা প্র্যাকটিক্যাল আসবে, কোনোদিন পরীক্ষা আসবে না, আসলে কথা হলো না, এগুলা পরীক্ষা আসে মনে হয় না। এখানে কি করবো, ছক আঁকাবো, তারপরে এক্স এর কিছু মানের জন্য ওয়াই এর অনেকগুলো মান নির্ণয় করবো, এক্স এর কিছু মানের জন্য কি করবো, ওয়াই এর অনেকগুলো মান নির্ণয় করবো, এরকম কিছু মান নির্ণয় করবো, এখানে অনেকগুলো থাকবে। তারপরে বিন্দুগুলো বসায় যোগ করে দিলে সুন্দর করে কি আসবে, প্রবৃত্তির ইকুয়েশনে চলে আসবে, এটা আসবে শিওর। আমি এমনি মানে ফ্রি হ্যান্ডে আঁকায় দেখাচ্ছি কেমন হতে পারে। কেন্দ্র কত, 2,1, 2,1 হচ্ছে কেন্দ্র, ধরলাম এটা হচ্ছে 2,1, এটা হচ্ছে আমার কেন্দ্র। আর এখানে এখানে অবশ্যই বি গ্রেটার দেন এ, বি ইকুয়াল 2√2, এ ইকুয়াল 2, তার মানে অবশ্যই বি বড়। এটা কোন দিকে আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, দেখতে অনেকটা এরকম হবে। আর এ ইকুয়াল 2 তো, বি ইকুয়াল 2√2, তার মানে আমার উপবৃত্তটা এটা কিন্তু নিচের দিকে চলে আসবে, এদিকে আসবে, ঠিক এরকম হবে দেখতে এটা। তো বিন্দুগুলো বসালে ঠিক সুন্দর করে একটা চিত্র আসবে, মানে গ্রাফ থাকলে ভালো হয় আর কি, গ্রাফে আঁকালে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, আমরা দেখি 15 নম্বরে চলে আসি, কি বলছে, যেসব বিন্দু হইতে এই উপবৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটা পরস্পর লম্ব হয়, তাদের সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করো। মানে কঠিনও না সহজও না আর কি। আমি একটু প্রথম বোঝানোর চেষ্টা করি আসলে ঠিক ফিগারটা কেমনে কাজ করতে পারে এটার উপরে, সঞ্চার পথটা ঠিক কেমন হইতে পারে আসলে। আর এটা সঞ্চার পথ মানে বৃত্ত হবে, সঞ্চার পথ বৃত্ত আসবে। এটা ধরলাম আমার উপবৃত্তটা ঠিক এরকম দেখতে, ঠিক আছে, উপবৃত্ত দেখতে ঠিক এইরকম হইতে পারে। ডিমের মতো হয়ে গেছে পুরো একবারে, তো ডিম তো আবার, ডিম কিন্তু পুরোপুরি উপবৃত্ত না, এই থাকে এরকম। তো ধরলাম এখানে একটা পয়েন্ট আছে, ঠিক এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে এই উপবৃত্তে মাত্র দুইটা স্পর্শ আঁকানো সম্ভব, কিন্তু শর্ত হচ্ছে স্পর্শক দুটা কি হইতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা লাগবে, এটা এই 90 ডিগ্রি হওয়া লাগবে। এরকম অনেকগুলা বিন্দু আছে, স্পর্শক আঁকাবো এবং স্পর্শক দুটা কি হবে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা লাগবে। যদি এটা হইল না, এদিক থাকবে একটু বিন্দুটা, এরকম অনেকগুলা বিন্দু আছে, এরকম অনেকগুলা বিন্দু আছে। এখন এই যে বিন্দুগুলা হইতে, প্রত্যেকটা বিন্দু হইতে দুটা স্পর্শক আঁকাবো লম্ব হবে, দুটা স্পর্শক আঁকাবো কি হবে, লম্ব হবে। এই বিন্দুগুলার আমার সঞ্চার পথে সমীকরণ বের করতে হবে। তাহলে আমার মূল উদ্দেশ্য কি, যে আমি একটা স্পর্শক ধরে নিব, কোন নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করব, তাই তো নাকি, কিংবা একটা সরলরেখা ধরে নিতে পারি। তো ওই সরলরেখাটা অবশ্যই মানে ওটার ক্যারেক্টার হবে দুইটা আসলে। সরলরেখার মান এরকম ধরবো, ধরলাম ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ঢালের মানটা দুই রকম হইতে পারে, তাই না। তো ঢালের মান দুই রকম হওয়ার হওয়ার ক্ষেত্রেই একমাত্র কি হবে, সরলরেখা দুটো আসবে। এখন শর্তটা কি, যে সরলরেখা দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন থাকে, যখন এই সরলরেখা দুইটা ঢাল, ঢাল m × m2, বললাম একজনের ঢাল m2, একজনের ঢাল m1, অবশ্যই ঢাল দ্বারা গুণফল কি হবে, -1 থাকবে। তার মোটামুটি উদ্দেশ্য আসলে এইটাই, এভাবে করলেই ইনশাল্লাহ দেখা যাক আমাদের উত্তরটা মিলে যাবে। তাহলে আমার হচ্ছে যেটা দেওয়া আছে আমি লিখতেছি আরেকবার, x² / a² প্লাস y² / b² কত 1 দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা উপবৃত্ত, ধরি ধরি এই উপবৃত্তি স্পর্শক, এই উপবৃত্তে একটা স্পর্শক কত, y ইকুয়াল mx প্লাস c। একটু আগে দেখে আসলাম যে y ইকুয়াল mx প্লাস c এই টাইপের উপবৃত্তি স্পর্শক হইতে হইলে এই শর্ত মানতে হয়, এই শর্ত a² m² প্লাস b² এই শর্ত অবশ্যই মানতে হবে, হবে কি না। এখন আমি এই কাজটাই করবো, তাহলে এখান থেকে c এর মানটা কি আসবে, +√a² m² প্লাস কত b² মানটা বসাই দিই। অতএব y ইকুয়াল mx প্লাস c কত, +√a² m² প্লাস কত b²। আর হচ্ছে আমার যে কি বলে ওটা, বৃত্তের ক্ষেত্রে ঠিক এইরকম সেম কাহিনী হয় কিন্তু
আর বৃত্তের ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল বি হয়। তার মানে আমি যদি এটা মনে রাখি তাহলে বৃত্তের জন্য ওটা না মনে রাখলেও হবে, মানে স্পর্শক হওয়ার শর্ত। যেমন এখানে এ যদি বি সমান হয়, এ বি সমান হলে ওটা ব্যাসার্ধ হয়ে যায় না, তার মানে সি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে সি ইকুয়াল কি আসবে, আর রুট এম স্কোয়ার প্লাস ওয়ান। এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রেই কি বলে স্পর্শক হওয়ার শর্ত ছিল এটা। তার মানে আমার উপবৃত্ত মনে রাখলে বৃত্ত মনে থাকবে, উপবৃত্ত মনে রাখতে থাকলে অধিবৃত্তও থাকবে, আর পরাবৃত্তটা আলাদা করে মুখস্থ রাখতে হবে আর কি। আর সবাই কিন্তু শুধুমাত্র এগুলা সাধারণ সমীকরণের জন্য ইউজ করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। যদি কেন্দ্র চেঞ্জ হয় তখন কিন্তু আর এটা কাজ করবে না, শুধুমাত্র একদম আদর্শ ইকুয়েশনের জন্য কাজ করবে এটা। তাহলে আমরা হচ্ছে এই লাইনটা পাইলাম, এবারে কাজ করব, বর্গ করে দেব। কিন্তু বর্গ করার আগে আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে স্পর্শক তো পাইলাম নাকি, স্পর্শক পাইলাম কার উপরে, উপবৃত্তের উপরে। কথা হচ্ছে এখানে বলেই দিছে দুইটা স্পর্শক আসবে। আর আমি যে এই লাইনটা লিখলাম এটা এম এর কি দ্বিঘাত সমীকরণ না, এম এর দ্বিঘাত সমীকরণ। এম এর দুইটা মান আছে এখানে, এম এর কয়টা মান আছে, দুইটা মান আছে, এবং সেই দুইটা মান গুণফল অবশ্যই -1 হওয়া লাগবে, নয়তোবা এরা লম্ব হবে না। এক কাজ করবো এখন, আমি হচ্ছে উভয় পক্ষকে বর্গ করবো, কিন্তু এটাকে এভাবে পার করে দিই। তারপরে y মাইনাস এম এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, উভয় দিকে বর্গ করি, ঠিক আছে। আর এ পাশে করলে ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2m x y থাকবে ইকুয়াল, এ পাশে করলে a স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তাহলে এটা একটা কি আমার এম স্কোয়ারের বা এম এর দ্বিঘাত সমীকরণ। এম এর আমি কিন্তু এক্স এর দ্বিঘাত সমীকরণ বানাতে পারি, ওয়াই এরও বানাতে পারি, কিন্তু আমি কি করব, ওদের তো লাগবে না আমার, আমি এম এর দ্বিঘাত সমীকরণ বানাবো এখানে। তাহলে এম স্কোয়ারটা কমন নিলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এপাশ থেকে মাইনাস এ স্কোয়ার, তারপরে এম কই আছে -2m xy, আর কনস্ট্যান্ট কে কে আছে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, একটু সাদা লিখলাম আর কি। তাহলে এটা একটা কি আমার এম এর দ্বিঘাত সমীকরণ, এম এর দ্বিঘাত সমীকরণ। তো কথা হচ্ছে সলভ করলে এম এর দুইটা মান আসবেই, এম এর দুইটা মান আসবে, একটা ধরলাম m1, একটা ধরলাম কত m2 আসবে। শর্ত মতে m1 ইন্টু m2 কি হইতে হবে, -1ই হওয়া লাগবে। শর্ত মতে m1 এই দুইটা ঢালের গুণফল কি হইতে হবে, -1 হইতে হবে। তো বহুপদী না পড়া থাকলে এই বিষয়টা হচ্ছে বোঝা একটু মুশকিল হতে পারে, তো চিন্তার কোনো কারণ নাই, এটা জাস্ট মানে এমনি মানে বিশ্বাস করে ঠিক আছে, পরবর্তীতে বহুপদী বললে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে সমীকরণ, এই সমীকরণে দুইটা মূল আছে, এই সমীকরণে দুইটা মূল আছে, একটা হচ্ছে m1, একটা হচ্ছে কি m2। এখন মূল সহগের সম্পর্ক অনুযায়ী, মূল সহগের সম্পর্ক অনুযায়ী আমি যদি এই দুইটা মূলের গুণফল বের করি, অর্থাৎ m1 ইন্টু m2 বের করি, সেটা আসবে আসলে গুণফল না, যোগফল হচ্ছে বি বাই এ, যোগফল হচ্ছে -b/a, আর গুণফলটা কি c/a আসবে। তাহলে এইটা ডিভাইড বাই এটা থাকবে, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এই গুণফল ঢাল দ্বয়ের গুণফল না, এটা কি থাকবে, -1 থাকবে। তার মানে মূল দ্বয়ের যে গুণফল সেটা আসলে আমার ঢাল দ্বয়েরই গুণফল, মানটা কত আসবে, -1। এটা বলেই দিছে পরস্পর লম্বই হওয়া লাগবে। তাহলে আমি আর গুণ করি একটু এখানে, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্স ওয়াই গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমার কি নির্ণেয় সঞ্চার পথ, এবং এটা একটা কি বৃত্তের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ। এই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার দেখি আমরা ইনামারটা চলে আসি, কি বলছে, যদি এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল 1 এই উপবৃত্তের অন্তর্লিখিত, এটা হচ্ছে অন্তর্লিখিত, আচ্ছা থাক অন্তর্লিখিত বর্গের বাহুগুলি অক্ষদ্বয় সমান্তরাল হয়, তবে প্রমাণ করো যে ওই বর্গের ক্ষেত্রফল এটা হবে। ঠিক আছে, দেখি আমরা শুরু করি। খুব একটা কঠিন না ম্যাথ এটা, বুঝতে পারলে সহজ আর কি। ধরলাম এটা আমার সেই উপবৃত্ত দেওয়া আছে, একটু একটু ভালো হয়েছে তাই না। তো এই উপবৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত বর্গ আছে, বর্গের সবগুলা বাহু সমান এবং বাহুগুলা অক্ষদ্বয়ের সমান্তরাল হওয়া লাগবে। তার মানে বর্গটা ঠিক এইরকম হইতে পারবে, বর্গ ঠিক সবগুলা বাহু কি অবশ্যই সমান হইতে হবে। কথা আছে চারটা চতুর্ভাগে এই বর্গের প্রত্যেকটা অংশ একদম সিমেট্রিক, সমান, সর্বসম হবে। তার মানে আমি যদি কাজ করি, এখান থেকে এই পয়েন্টটা, এখান থেকে যে এই পয়েন্টটা আছে না, এখান থেকে এই পয়েন্টটা যদি পি ধরে নেই, তাহলে এই পয়েন্টটা কি আসবে, পি কমা পি আসবে, পি কমা পি থাকবে, তাই না। তার মানে আমার যে বর্গ পাইলাম সেই বর্গের বাহুর দৈর্ঘ্য কি আসবে, পি প্লাস পি, 2p না,
এখান থেকে এটুকু কত আসবে 2p, এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। তবে পি কমা পি হবে যদি স্থানাঙ্ক হয়, মানে একটা স্থানাঙ্ক বর্গের একটা কর্ণ পি কমা পি। ঠিক সেম ভাবে এই কর্ণ আসবে কত মাইনাস পি কমা পি, এটা আসবে কত মাইনাস পি কমা মাইনাস পি, এরকম থাকবে। এটা আসবে কত মাইনাস পি কমা, সরি এটা প্লাস পি কমা মাইনাস পি, এটা মাইনাস পি কমা মাইনাস পি, এরকম থাকবে চারটা বিন্দু। এখন আমার চাইছে আসলে এই বর্গটার ক্ষেত্রফল এটাই মিলাইতে হবে। কিন্তু কথা হচ্ছে ক্ষেত্রফল বের করার সময় ভিতরে আবার এ চলে আসছে, ই চলে আসছে, কই থেকে আসছে সে এই উপবৃত্ত থেকে আসছে। তাহলে এখন আমার উপবৃত্তের হেল্প নেওয়া লাগবে। কি করতে পারি, কথা হচ্ছে এই কর্ণটা মানে প্রান্ত যে বিন্দুটা সেটা অবশ্যই পি কমা পি যে পাইলাম সেটা অবশ্যই এই উপবৃত্তের উপরে অবস্থিত হবে কিনা, হয়তো লাগবে নাকি, তাহলে এই মানটা বসাই দিই। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই উপবৃত্তের উপরে স্থিত কোন একটা বিন্দু বা উপরে স্থিত বিন্দু সে বর্গের প্রান্ত বিন্দু উপরে স্থিত পি কমা পি বিন্দু, ঠিক আছে, মানটা বসাই দিই। তাইলে পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1, এখান থেকে পি স্কোয়ারটা কমন নিলে থাকবে হচ্ছে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1 থাকবে। তাহলে শুধু যদি পি স্কোয়ারটা রাখি এখানে একটু হিসাব করি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 1, জাস্ট হিসাব করলাম। তাহলে এখান থেকে পার করে দিলে পি স্কোয়ার মানটা কি আসে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট পি স্কোয়ারে মানটা পাইলাম। এবার আমার বর্গের ক্ষেত্রফল কত, বর্গের এক বাহু দৈর্ঘ্য 2p না, তাহলে ক্ষেত্রফল কত বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার না, তার মানে 2p এর উপরে কত স্কোয়ার, 2 2 4 পি স্কোয়ার, তাহলে 4 ইন্টু পি স্কোয়ার কত আছে এটা পুরোটাই উপরে লিখি একবারে ভালো লাগবে, 4 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই আমার সেই কাঙ্ক্ষিত বর্গের ক্ষেত্রফল পাইলাম। কিন্তু কথা হচ্ছে এই যে এখানটাই দেখতে কিরকম উদ্ভট আকার লাগতেছে না, আবার ইও আছে, এখানে তো ই নাই, ই কেমনে আনবো, তো ওই যে ই এর মান আমি জানি না যে স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অথবা ই স্কোয়ারের মানটা শুধুমাত্র এটা। এখন এইটার সাহায্য নিয়ে আমার ই এর মানটা এখানে ইনপুট করতে হবে। এখন কেমনে ইনপুট করবো জানি না, যেভাবে হোক করতে হবে। আরেকটা বিষয় কি যে উপরে 4 এ বি স্কোয়ার আছে, 4 এ বি স্কোয়ার, একটা এ কাটাকাটি গেছে, উপরে নিচে কাটাকাটি গেছে, সেটা পরে যাবে না, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আমার আগে এ পর্যন্ত যাইতে হবে, তার মানে সমস্ত ক্যালকুলেশন শুধু নিচে হবে, উপরে কোনো ক্যালকুলেশনই নাই। আবার কি আছে, একটা রুট আছে না, তাহলে এক কাজ করে আগে রুট নিয়ে আসি, তারপর রুট তো আনাই লাগবে, প্রমাণে রুট আছে না, রুট তো নিয়ে আসা লাগবে তাই না, রুট নিয়ে আসি আগে। তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে রুট নিয়ে আসলে এটার উপর কি করতে হবে, বর্গ করতে হবে না, দিয়ে দিলাম বর্গ। তাহলে এইবার আমি ই স্কোয়ারের মানটা আরেকবার লিখতেছি এখানে নিচে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে অবশ্যই এটা একটু সাদা লিখি আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লসাগু করতেছি ডিভাইডেড বাই এ স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমার এইরকম একটা কিছু আনতে হবে, অর্থাৎ 1 বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম কিছু একটা কি করতে হবে ভিতরে আনতে হবে। এটা আমার এভাবে থাকতে হবে, এটা এভাবে রাখতে হবে। এখন এভাবে রাখার উপায়টা কি, এখানে তো প্লাস আছে, যাইতে হবে মাইনাসে, একটা সূত্র জানি না যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, জানি তো নাকি সবাই, এই সূত্রটা ফেলবো এখানে। তাহলে কি থাকবে দেখি, 4 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট, এখানে এ বলতে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার প্লাস 4ab দিতে কিন্তু ভুল করা যাবে না, 4ab, এ বি বলতে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তারপরে কি করা যায় দেখি। আচ্ছা আমার এই যে ই স্কোয়ারের যে মানটা সেটা এরকম না, মানে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার না, তাই তো নাকি, অথবা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা এখানে বসায় দিলেও আসবে, এটা এভাবে করে দেবো নাকি বুঝতেছি না। আচ্ছা প্রমাণ করতে বলছি কি, আরেকবার দেখে আসি তো। 4 বি স্কোয়ার না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি কাহিনী কি, বুঝতে পারছি। আমি এটা মুছে দেই, মানে ইজি একটা উপায় করতেছি। আমরা জানি কি ই ইকুয়াল রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখান থেকে ই স্কোয়ার ইকুয়াল কি আসবে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, গুণ করে দিই সব দিকে এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল কি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। এই যে মানটা আমি এখানে বসাই দেবো, এখানে কি করব এই মানটা জাস্ট বসাই দেবো। তাহলে উপরে থাকবে হচ্ছে, উপরে বলতে সাইডে লিখি না, জায়গা হবে না, 4 এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে রুট, এখানে বসাবো কি এ স্কোয়ার স্কোয়ার, তার উপর আবার কিন্তু স্কোয়ার আছে, তার উপর একটা স্কোয়ার আছে, আর 4 এ স্কোয়ার বি স্কোয়ার এরকম থাকে। আর একটু ছোট করে এটা 4 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট, এখানে থাকবে কত এ টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। প্রমাণে আমার এখানে এ স্কোয়ার নাই, কমন নেই,
4a² b², এখান থেকে হচ্ছে a² কমন নিলে থাকবে কত, a² e⁴ প্লাস 4b² থাকবে। এবার a² বাইরে নিয়ে আসি, তাহলে রুট আকারে বাইরে আসবে। উপরে থাকে 4a²b² ডিভাইডেড বাই এ রুট কি থাকবে, a² প্লাস 4b²। তাহলে একটা এ উপরে একটা এ কাটা থাকে কি 4ab² ডিভাইডেড বাই এখানে হচ্ছে √a² প্লাস 4b²। এটাই আমরা দেখাইতে বলছিলাম নাকি, দেখি আসি। a², হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে প্রমাণিত বলা যাবে অবশ্যই। আচ্ছা এবার আসি আমরা 17 নাম্বার টাইম। তো এটার কথা কিন্তু বলছিলাম আমি যে উপবৃত্তের বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মাইল থাক মানে ট্রিলিয়ন বিলিয়ন কি থাকে থাক, কিচ্ছু দেখার দরকার নাই, যেমন আছে আমরা বাসায় দিব, কোনো এককে কনভার্সন করার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে কি বলছে, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, এর একটি উপকেন্দ্রে সূর্য অবস্থিত। আমি একটু আঁকাই এটা, যদিও মানে অরিজিনালি আসলে এরকম হয় না, কিন্তু সূর্য কিন্তু আসলে কেন্দ্রে থাকে, একেবারে আসলে কেন্দ্রেও না, একদম কেন্দ্রেও না, কেন্দ্রের এক পাশে থাকে আর কি। মানে আসলে সব অদ্ভুত একটা সৃষ্টি আর কি, ঠিক আছে। মানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং আর কি। ধরলাম এটা হচ্ছে আমার কি উপবৃত্তটা, মানে এই জায়গা দিয়ে, এই লাইন দিয়ে আমার পৃথিবী ঘুরবে, খালি পৃথিবী কি করবে, চারদিকে ঘুরবে, কার চারপাশে, সূর্যের চারপাশে। ধরলাম সূর্য ঠিক এই পয়েন্টে আছে, এবং এই উপবৃত্তের একটা পয়েন্ট হচ্ছে বা উপকেন্দ্র হচ্ছে আমার সেই সূর্য। এখানে আমার সূর্য আছে, সান, ঠিক আছে, এটা হচ্ছে কি সান। এবার দেখি উপবৃত্তের অর্ধ বৃহদাক্ষ বলতে বৃহৎ অক্ষের অর্ধেক, মানে 2a/2 দেওয়া আছে, অর্থাৎ এর মানটা দেওয়া আছে কত, এর মানটা দেওয়া আছে এখানে 9.3 × 10⁷ মাইল। কি দেওয়া আছে থাক, সমস্যা নেই। আমার ফাইনালি এই যে সূর্য পৃথিবীর ক্ষুদ্রতম দূরত্ব আছে না, এটা এটা আসবে, উত্তর কি আসবে, মাইলে আসবে, মাইলে। আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত, =1/62। এই কক্ষপথের জন্য আমার এই সমস্ত জিনিসপত্র দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা দেওয়া আছে কত, 9.3 × 10⁷ এত মাইল। তাহলে আমি দেখি কথা চাইছে কি, সূর্য পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম দূরত্ব, যখন পৃথিবী এখানে থাকবে, যখন আমার পৃথিবী আর্থ এখানে থাকবে তখন ক্ষুদ্রতম দূরত্ব পাবো আমি, যখন পৃথিবী এখানে থাকবে তখন বৃহত্তম দূরত্ব পাবো। এখান থেকে এটুকু দূরত্ব, এটা কি বৃহত্তম দূরত্ব না, মাঝখানে আছে কেন্দ্র, এখানে আছে আরেকটা উপকেন্দ্র, এখানে আছে আরেকটা উপকেন্দ্র, দরকার নাই। এখান থেকে এইটুক কত আমার AE, এখান থেকে এটুক কত আমার AE, এখান থেকে এটুক কত আমার A/E। তাহলে আমি যখন এই ক্ষুদ্রতম দূরত্ব বের করবো তখন কি করব, পুরাটার থেকে এইটুক বাদ না, অর্থাৎ এখান থেকে যখন এইটুক বের করবো আমি তখন কি করব, A/E থেকে AE বাদ, ক্ষুদ্রতম দূরত্ব এটা। ঠিক সেম ভাবে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত কি A/E প্লাস AE করে দেব, তাহলে এটা বৃহত্তম দূরত্ব আসবে। তার মানে আমার বি এর মানও বের করা লাগতেছে না, এটুক বের করলেই কাজ শেষ। এবার বের করি ক্ষুদ্রতম দূরত্ব বা বৃহত্তম দূরত্ব বের করি আগে। এটা হচ্ছে সূর্য পৃথিবীর বৃহত্তম দূরত্ব আর কি, কি আসবে A/E প্লাস AE। সবগুলো মান ইনপুট দেই, একবারে ক্যালকুলেটর করে ফেলি। এটা আরেকভাবে কেমনে করা যেতে পারে, খুব সহজে আর কি, এ কমন নিব, 1/E প্লাস E, মানে আমি যেমনি যেমনি করতেছি এমনি এমনি হিসাব করবো, খুব তাড়াতাড়ি হবে আর কি এটা। তো প্রথমে ক্যালকুলেটরে E এর মানটা ইনপুট নিয়ে নিব, কি 1/62। তখন কিন্তু অ্যান্সারের মধ্যে এটা 1/62 চলে গেল। এবার কি করবো, এ কত 9.3 × 10⁷ না, তারপরে দেবো একটা ব্র্যাকেট, মানটা তুলে ব্র্যাকেট দেবো, 1/অ্যান্সার, কারণ 1/E আছে, প্লাস অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস অফ দিয়ে দেবো, যেটা আসবে সেটাই কি বৃহত্তম দূরত্ব, উত্তর একদম চলে আসবে। এটা আসতেছে 5.7675, 5.77 লিখে তাহলেই হবে। শূন্য কয়টা, 2 4 6 8 9টা, 10⁹ এত কি মাইলে আসবে, কিন্তু এটা এত মাইল। আচ্ছা প্রশ্নে আমি হচ্ছে এখানে ভুল করে ফেলছি, বেশ ভালো রকম ভুল করছি আর কি, সব উল্টোপাল্টা হয়ে গেছে। কথা হচ্ছে আমার তো আসলে A/E যেটা, সেটা তো কি বলে নিয়ামকের দূরত্ব, তাই না, নিয়ামক তো বাহিরে আছে, আমি ওটা নিয়ে কেন হিসাব করলাম, এখানে বুঝলাম না। এখানে তো A/E না, এখান থেকে এটুকু দূরত্ব আসলে তো A এর সমপরিমাণ না, পুরাটা 2A, অর্ধেক কত A থাকবে, পুরাটা 2A অর্ধেক কত থাকবে A থাকবে।
আবার করা লাগবে। তাহলে আমার এটা এ যদি হয়, এটা এই হয়, তাহলে এইটুক কত, এ মাইনাস এই, আর এখানে আসবে এ প্লাস এই। মানে তেমন খুব বড় কিছু ভুল হয় নাই। তাহলে এখানে এ প্লাস এই করতে হবে, এ প্লাস এই। এবার করতে পারি এ কমন নিয়ে ওয়ান প্লাস ই করে দিতে পারি। দেখি আরেকবার করি এটা। আবার 1/62 ইনপুট দিব, তারপরে 9.3 ইন্টু 10⁻7 ইন্টু কত 1 প্লাস অ্যান্সার করে দিব। এবার ঠিক আছে, 9.47 ইন্টু 10 কত, 2 4 6 7, 10⁻7, এত কি মাইল। এটা হচ্ছে আমার বৃহত্তম দূরত্ব। এবার বের করবো ক্ষুদ্রতম দূরত্ব। কি আসবে, এ মাইনাস এ, এ মাইনাস এ, তাহলে এ কমন নিলে 1 মাইনাস এ। আবার উপরে গেলাম, অ্যান্সারের মধ্যে প্রবেশ করলাম এটা, তারপরে 1 মাইনাস অ্যান্সার করে দেবো। এটা আসতেছে 9.15, 9.15, 2 4 6 7, 10⁻7, এত কি মাইল। তাহলে এই দুটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে। তো বি নাম্বার প্রশ্নটা আসলে মানে কেমন জানি, সব পড়েই কেমন লাগবে, পরীক্ষায় আসলে আরো মাথা মাথা ঘুরে যাবে একদম। তবে চিত্রটা বুঝলে ম্যাথ একদমই পানির মতো সহজ। চিত্র বোঝাটাই সবচেয়ে ঝামেলার। ওই যেমন পরাবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম না, খিলান না কি জানি ছিল, ওই টাইপের আর কি। তো এখানে বলছে 4 লেনের হাইওয়ে, কথা হচ্ছে লেন কয়টা হয় হোক ওটা দেখার বিষয় না। 4 লেনের হাইওয়ের জন্য একটা পাহাড়ের মধ্য দিয়ে অর্ধ উপবৃত্তাকার, উপবৃত্ত অর্ধেক করা হয়েছে, একদম কাটি ফেলেছি, একটা টানেল আছে। ভালো। এখন মহাসড়কের মোট প্রস্থ হতে হবে 16 মিটার, খোলা নয়, ওটা পরে আসতেছি, খোলা নয় জিনিসটি পরে আসতেছি। রাস্তার ধারে উচ্চতা অবশ্যই 4 মিটার উঁচু একটা ট্রাক পার হওয়ার জন্য যথেষ্ট হওয়া লাগবে। যদি টানেলের সর্বোচ্চ বিন্দুটি আনুমানিক 5 মিটার হতে হয়, তবে খোলাটি কত প্রশস্ত হবে বের করো। একটু দেখি, মানে আগে চিত্রটা বুঝি তারপরে ম্যাথে যাবো, এখন যাবো না, ঠিক আছে? চিত্রটা বুঝতে পারলে একদমই সহজ। এটা হচ্ছে আমার কি সেই উপবৃত্তটা, ঠিক আছে? এবং আমি আমার সুবিধার জন্য, আচ্ছা পরে আসছি, ওটা পরে। এটা হচ্ছে আমার সেই উপবৃত্তটা, একটু নিচে হলে ভালো হইতো। তো এই যে উপবৃত্তাকার আসলে আমার টানেল, মানে এই মুখটা দিয়ে ভিতরে রাশ, মানে কি বলে, গাড়ি বার হবে, অর্থাৎ একটা পাহাড় আছে, সেই পাহাড়ে মাঝখানে আমি একটা টানেল খনন করছি। কিংবা ওই যে বলে না কর্ণফুলী টানেল, একদম সুন্দর একটা টানেল নদীর নিচ দিয়ে বানানো হয় মাটি খুঁড়ে। ঠিক এরকমই পাহাড়ি রাস্তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাহাড়ি রাস্তা কাটে এরকম সুন্দর করে রাস্তা বানানো হয়, টানেল বানানো হয়। এবং টানেলের আকৃতি বিভিন্ন রকম হতে পারে। তো বলে দিচ্ছে টানেলের আকৃতিটা কি হয়, উপবৃত্তাকার হয়। কথা হচ্ছে এখন এই টানেলটা এখান থেকে শুরু হয়, এখান থেকে শেষ হয়েছে। এখন এমন না যে এই পুরা এত বড় প্রশস্ত রাস্তাটা হবে, রাস্তা এত বড় প্রশস্ত না। মহাসড়ক ধরলাম এখান থেকে এইটুক পর্যন্ত, আর বাকি অংশটা ধরলাম ওর কাজে লাগে না, ফুটপাথ হিসেবে ব্যবহার হয়। এই পাশ দিয়ে মানুষ হাঁটাহাঁটি করবে, মানুষ হাঁটাহাঁটি করবে। এটা একটা 3D আঁকাইতে পারলে ভালো হইতো। মানে এভাবে আসলে 2D-তে বোঝানো খুবই ঝামেলা চিত্রটা। তো আমার কথা হচ্ছে এখানে বলছে রাস্তার ধারে উচ্চতা অবশ্যই 4 মিটার একটা উঁচু ট্রাক। এখন হয়েছে কি, যে আমি মহাসড়ক বানাইছি, রাস্তা বানাইছি, কিন্তু একটা ট্রাক আসছে 4 মিটার উঁচা, এটা ঢুকতে পারতেছে না কেন? কারণ বা ট্রাকের যে ছাদ সেটা টানেলের উপরে একদম লাগে গেছে। তার মানে আমার মহাসড়ক আমি এমন ভাবে বানাবো যাতে করে এই এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতা অবশ্যই 4 হইতেই হয়। এটা অবশ্যই কি হওয়া লাগবে, কমপক্ষে 4 হওয়াই লাগবে, এটা বলছে। এটা 4 হওয়াই লাগবে। তাহলে এরকম একটা পয়েন্ট পাবো, এরকম পয়েন্ট পাবো, এই দুটো একটু যোগ করে দিই, কারণ আছে অবশ্যই, এটা একটু যোগ করে দিলাম। তার মানে মোটামুটি আমার সমস্ত প্রকার ট্রাক আমি যদি এরকম ভাবে কোনো একটা টানেল খনন করি, তাহলে ভিতরে প্রবেশ করতে পারবে, যদি রাস্তাটা ঠিক এইরকম হয়। তো এবার এই খোলা বলতে বোঝাচ্ছে এই উপরের যে অংশটা ফাঁকা আছে না, উপরের যে ফাঁকা অংশটা, অনেক সময় কি হয় টানেলটা এমনি করেই বানানো হয়, অর্থাৎ টানেলের আকৃতিই হয় এইরকম। টানেলটা হয় কিরকম, এইরকম, এরকম একটা টানেল। এই বাকি উপরের অংশটা ব্যবহার হয় না। এটা কি থাকে, আলো বাতাসের জন্য হয়তো বা সামনাসামনি এরকম থাকে। ওই জায়গায় বা ওই পজিশনে কোনো গাড়ি টাচ করেই না। সর্বোচ্চ গাড়ি উচ্চতা এই পর্যন্ত, উপরের অংশ ব্যবহারই হচ্ছে না। এই উপরের অংশের প্রস্থ খোলা নয়। কই বলছে এই খোলাটি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত প্রশস্ত কত বের করতে হবে। তো আমার চাইছে আসলে ঠিক এই অংশটাই, আর কিচ্ছু তেমন বলে না এখানটায়। এটা হচ্ছে মাথায় ঢোকানো খুব ঝামেলার। না আমার নিজেরই আছে প্রথম প্রথম কেমন হয়তো মনে হয়তো এটা।
তাহলে এখন আমার মোটামুটি অনেক কিছু কিন্তু বের করতে ফেলছি। যে কি কি বের করলাম, এটা হচ্ছে বুঝলাম যে এটা হচ্ছে প্রশস্ত বের করতে হবে। এখন আমি আমার সুবিধার জন্য এই উপবৃত্তটা আমার অক্ষরেখায় বা স্থানাঙ্কের অক্ষে যে কোনো ইচ্ছা মতো এক জায়গায় বসাবো, আমি আমার ইচ্ছা মতো। আমি সুবিধার জন্য এই কেন্দ্রটা আমি মূল বিন্দুতে বসাবো, তাহলে একটু সুবিধা পাবো। তাহলে এই হবে আমার কি অক্ষ, মানে স্থানাঙ্ক গুলা, অক্ষরেখায় ব্যবস্থা এটা, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট জানি, এই পয়েন্ট জানি, আরো অনেক কিছু জানি। দেখো এই যে আমার 16 মিটার দেওয়া আছে কি, মহাসড়কের মোট প্রস্থ, মহাসড়কের মোট প্রস্থ ফুটপাত টুটপাত সব সহ, যেদিক দিয়ে গাড়ি চলবে না সেগুলা সব সহ 16 মিটার। অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত কত, 16 মিটার। টানেলের প্রস্থ কত, 16 মিটার। তাহলে এখান থেকে এখানে কত, 8। এই পয়েন্টের স্থানে কত, 8,0। এটা কত, -8,0। এখানে আঁকাবুকি না করি আর আমরা হচ্ছে অঙ্কে যাই, একটু সুন্দর করে আঁকাবো এবার। গেলই না তো সবগুলা, আবার মুছে দিই। তো এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমি আমার সুবিধার জন্য কি করব, এটা মূল বিন্দুতে কেন্দ্র ধরে নেব, ঠিক আছে। আচ্ছা হোক, কিরকম হয় হোক। এই হচ্ছে আমার সেই উপবৃত্তটা, উপবৃত্ত। এটা একটু এর পাশে বেশি চলে গেল, তাই এবার ঠিক আছে, থাকি এরকম। তাহলে আমার হচ্ছে কি বলে, মহাসড়কের মোট প্রস্থ 16 মিটার, তাই না। তার মানে উপকেন্দ্র, উপবৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত কতটুকু, 16। তাহলে এখান থেকে এটুকু কত, 8। তাহলে এই পয়েন্টটা কত, 8,0। এই পয়েন্টটা কত, -8,0। এখন কি বলছে, রাস্তার ধারে অবশ্যই 4 মিটার উঁচু হওয়া লাগবে, ট্রাক পার হওয়ার জন্য আর কি। তার মানে এখান থেকে এটুকু কত, 4 মিটার হওয়াই লাগবে। এটা কত, 4 মিটার হইতেই হবে। তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক কত, হাইট তো 4, কিন্তু আমি এইটুক জানি না, এখান থেকে এটুক জানি না, ধরলাম এক্স। তাহলে এই পয়েন্টটা কি আসবে, x,4। এখন আমার যদি এক্স বের করতে পারি তাহলে কিন্তু কাহিনী শেষ, কারণ এই যে এটা, এটাও এক্স, এটাও এক্স, এক্স প্লাস এক্স 2x, এটাই হবে আমার খোলাটি কত প্রশস্ত, অর্থাৎ এইটুক কতটুকু প্রশস্ত, তাহলে চলে আসবে এটা। অর্থাৎ এই উপরের অংশ আমার গাড়ি ব্যবহারই হবে না, গাড়ি যাবেই না, সাত টাচই করবে না। ওইটাই কতটুকু প্রশস্ত, সর্বোচ্চ 4 মিটার ট্রাক যাওয়ার জন্য হইলে এটা বের করতে হবে। তো মোটামুটি আমার আর কি দেওয়া আছে, সর্বোচ্চ বিন্দু আনুমানিক 5 মিটার উঠতে হয়। এখান থেকে সর্বোচ্চ বিন্দু কোনটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 5, তার মানে ওই পয়েন্টটা কত, 0,5। এটা কিন্তু পুরোপুরি অর্ধবৃত্তাকার। তাহলে এখান থেকে আমি কি কি দেখতে পাচ্ছি, এর মানটা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 16, তাহলে এ কত আসবে 8, বি কত আসবে 5। তাহলে আমার আমার এই যে উপবৃত্তাকার টানেল, সেই টানেলের ইকুয়েশন কি আসবে, সমীকরণটা কি আসবে, x² / 8 এর উপর স্কোয়ার প্লাস y² / 5 এর উপর স্কোয়ার ইকুয়াল কত, 1। তাহলে এই উপবৃত্তটা, এই যে x,4 বিন্দুগামী কিনা, অবশ্যই বিন্দুগামী। এখানে এক্স না ধরে অন্য কিছু ধরা যেত, কি ধরবো, এস ধরি বা ডি ধরি, তাহলে তো হচ্ছে এটা ডি ধরি, ঠিক আছে। তা D,4 বিন্দুগামী, 1 নং D,4 বিন্দুগামী হয়, ঠিক আছে। এত বিন্দুগামী, তাহলে D,4 1 নং বসাই দিই, সিদ্ধ করে দিই। তাহলে D² / 8² প্লাস 4² / 5² ইকুয়াল কত, 1। এখান থেকে দেখি D² মানটা কত আসে। তো এখানে ডি আসতেছে হচ্ছে 4 ডি আসতেছে কত, 4.8, 4.8। একক কি দেওয়া আছে, হ্যাঁ মিটার, একক কি মিটার। অতএব ডি তো এইটুকু আসলো, কিন্তু প্রশস্ত কোনটা, পুরোটুক না, ডাবল করে দেবো। অতএব খোলাটি কত প্রশস্ত, এটা। অতএব প্রশস্ত, প্রশস্ত 2D ইকুয়াল 48,96, 9.6, 9.6 মিটার। এটা হচ্ছে আমার কি উত্তর। এবার আসে আমার সিনেমা ম্যাথে। এটা বেশ ঝামেলাযুক্ত ম্যাথ আর কি। কি বলছে, 1.2 মিটার দৈর্ঘ্যের একটা রড আছে, ভালো, তার প্রান্ত বিন্দুগুলো সর্বদাই স্থানাঙ্ক অক্ষগুলিকে স্পর্শ করেই চলে। এই রডটা সর্বদা কি করে, প্রান্ত বিন্দুগুলি স্থানাঙ্ক অক্ষগুলি দ্বারা স্পর্শ করে চলে, এবং এক্স অক্ষের স্পর্শ বিন্দু থেকে 0.3 মিটার দূরে অবস্থিত রডের পি বিন্দু সঞ্চার পথে একটি উপবৃত্ত বলছে। তাহলে উৎকেন্দ্রিকতা কত নির্ণয় করো। এখানে আসলে দেখানো, মানে প্রশ্নটা আমার মনে হয় সামান্য ভুল আর কি। ভুলটা কেমন, যে এখানে বলা উচিত ছিল যে দেখাও যে পি বিন্দু সঞ্চার পথে একটি উপবৃত্ত, তাহলে প্রশ্নটা একদম ঠিকঠাক হইতো আর কি। এখানে বলেই দিছে পি বিন্দু সঞ্চার পথে উপবৃত্ত, এটা আসলে কিছুই যায় আসে না। মানে প্রশ্ন আসলে একটু মানে ঘাটতি আছে, বাংলা ভাষার ঘাটতি আছে আর কি। যাই হোক, এটা কোনো আসেও নাই, ওই জন্য আমরা ঘাটতি নিয়ে কথা বাড়াবো নাই, ঠিক আছে। তাহলে আমি একটু স্থানাঙ্ক গুলো আঁকাই, অক্ষ দুইটা আঁকাই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তো আমার এই যে রড, সেই রডটা সর্বদাই
কি করবে, এই দুটাকে টাচ করবে সর্বদা, সব সময়। ধরলাম এই রডটা হচ্ছে কি এবি, এই রডটা কি করবে, সর্বদা টাচ করবে। তাহলে আমার এ বিন্দুর স্থানাঙ্ক 0,b ধরতে পারি, এবং বি বিন্দুর কি ধরতে পারি, a,0 ধরতে পারি কিনা, অবশ্যই। আর কি কি দেওয়া আছে, এবি দেওয়া আছে, অর্থাৎ রডের দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মিটার। এই যে রডটা যেখানে এক্স অক্ষে টাচ করছে যে বিন্দু a,0 বিন্দুতে বা বি বিন্দুতে, সেখান থেকে 0.3 মিটার দূরে রডের উপর, এই যে একটা বিন্দু দূরে রডের উপর একটা বিন্দু আছে কি পি, ধরলাম x,y, এখান থেকে কত 0.3। তাহলে এই এপিটা কত আসবে, কি করবো, 1.2 থেকে 3 বাদ দিয়ে দেবো, 1.3 থেকে 0.3 বাদ দিয়ে দেবো, তাহলে এটা 0.9 আসতেছে। এপি কত আসবে, 0.9। কথা হচ্ছে পি বিন্দুর যে সঞ্চার পথ সেটা উপবৃত্ত দেখাইতে হবে, এবং অতঃপর তার উৎকেন্দ্রিকতাও নির্ণয় করতে হবে। দেখি তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি, যে পি বিন্দু এ বি কে 0.9 অনুপাত 0.3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা লিখিনি সবার আগে, যে পি বিন্দু এ বি কে 0.9 অনুপাত 0.3, সরি 0.3 এখানে, বা একটু ভাঙাইলে আসবে কত, 3:1 আসবে মনে হয়, না কেউ তো 3:1 আসবে, হ্যাঁ 3:1 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। মানে এগুলো ক্যান করতেছি বলতেছি আমি। আমার তো এই যে বি এবং স্মল এ, এটা সম্পূর্ণ ধরে নেওয়া জিনিস, এটা রাখা তো যাবে না, কার মাধ্যমে চেঞ্জ করবো, XY মাধ্যমে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমার পি বিন্দু বা এক্স বিন্দুর যে ভুজ, সেটা কে আসবে, 3:1, তাহলে 3 ইন্টু এ প্লাস 0 ইন্টু 1, 3 ইন্টু এ 1 ইন্টু 0, না 1 ইন্টু কত 0, ডিভাইডেড বাই অনুপাতের যোগফল, তাহলে 3 আর 1 4, 3+1। ঠিক সেম ভাবে ওয়াই ইকুয়াল কি আসবে, 3 ইন্টু 0, 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু বি, 1 ইন্টু কত বি, ডিভাইডেড বাই 3 প্লাস কত 1 থাকবে এখানে। তাহলে এখান থেকে 3a ইকুয়াল থাকবে 3 আর 1 4, 4x। আর এখান থেকে বি ইকুয়াল থাকবে কত, 3y, সরি 3 আর 1 4, 4y থাকবে। আর এখান থেকে হচ্ছে এ এর মানটা আসবে কত, 4x/3। তাহলে আমি মোটামুটি কি করলাম, 4x/3, যে এ আর বি এর মানটা আমি এক্স এবং ওয়াই এর মাধ্যমে বের করে ফেলছি, এ এবং বি কে সম্পূর্ণ কি চেঞ্জ করে ফেললাম। এখন আমার সঞ্চার পথের সমীকরণ লাগবে। এখন এ বি তো বের করলাম, এ বি কে ইউজ করা লাগবে না, এ বি কে কেমনে ইউজ করবো, এ বি কোথায় কোথায় আছে, এখান থেকে এটুক কি এ বি না, সরি এ না, এখান থেকে এটুক কত বি না, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এখানে এ আছে বি আছে, এবং অতিভুজ কত 1.2, এ বি 1.2, তাহলে এই অতিভুজে বা এই সমকোণী ত্রিভুজে কি লেখা যায়, a² + b² ইকুয়াল এ বির উপর স্কোয়ার লেখা যাবে কিনা, অবশ্যই যাবে। পিথাগোরাস কি বলছে, এটা তো বলছে নাকি, বাংলা বসাই দিই, এ হচ্ছে 4x/3 তার উপর স্কোয়ার, বি স্কোয়ার তার মানে 4y এর উপর স্কোয়ার ইকুয়াল এ বি কত 1.2, তার উপরে লাগাও স্কোয়ার। তাহলে এবার দেখে সলভ করা যাক এটা। 4 16/3 9x² প্লাস 16y² ইকুয়াল কত 1.2 স্কোয়ার, এমনি থাক। এবারে কাজ করবো, এই পাশে 1 রাখবো, এই পাশে কি রাখবো 1 রাখবো, তাহলে কি করতে হবে 1.2 স্কোয়ার দিয়ে সব দিকে ভাগ করতে হবে। দেখি ভাগ করলে কত আসে, 16/9 ভাগ করবো 1.2 স্কোয়ার দিয়ে, 1.2 স্কোয়ার দিয়ে ভাগ করলে আসতেছে এটা হচ্ছে, এখানে থাকবে হচ্ছে x² একবার ভাগ করলাম এটা আমি, 100/81 থাকে, 100/81 প্লাস এখানে ভাগ করে দেখি কত আসে, 16, নিচে 9 নাই তাই না, 1.2 স্কোয়ার দিয়ে ভাগ তো, ঠিক আছে 9টা 10 কেটে দিই এখানে, এটা থাকে হচ্ছে 100/9, এখানে থাকে কত 100/9 ইকুয়াল কত 1। আচ্ছা এখানে তো মনে হয় উল্টো পাল্টা করলাম নাকি, সরি এখানে 81/100 থাকবে, 81/100 থাকবে, এখানে 9/100 থাকবে। এবার ঠিক আছে আশা করি, হ্যাঁ ঠিকঠাকই আছে। তাহলে মোটামুটি কিন্তু আমার কাজ শেষ। এটা একটা কি উপবৃত্ত না, তার মানে সঞ্চারপথ একটা কি উপবৃত্ত প্রমাণ করে ফেললাম। আর কিছু আছে উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই লাগবে। তাহলে এখান থেকে a স্কোয়ার কত 81/100, বি স্কোয়ার কত 9/100, মানগুলা বসাই, ইকুয়াল √1 - b²/a²। ঠিক আছে, তাহলে মানগুলো একটু বসা দেখি কত আসে, √1 - 100 কাটা 9/81 থাকবে, 9/81, তার মানে 2√2/3 থাকে,
2√2 বাই কত 3, এটা আমার কি গেল উৎকেন্দ্রিকতা, এটা অ্যান্সার। আচ্ছা আমরা দেখি এবার ডি নাম্বার ম্যাথে আসি। এটা হচ্ছে বুয়েট 21-22 সালে আসছিল। কি বলছে এখানে, যে অর্ধ উপবৃত্তাকার একটা টানেলের প্রস্থ 36 ফিট এবং উচ্চতা কত 15 ফিট দেওয়া আছে। ভালো, তো এই টানেলের ভিতর দিয়ে 15 ফিট প্রস্থের, এটা পন্থের হয়ে গেছে, প্রস্থের একটি ট্রাক পার হতে পারে। ট্রাকের সর্বোচ্চ উচ্চতা কত বের করো। খুব কঠিন যে এমন না। আমরা যে ওই আগে ম্যাথটা করলাম না, কোনটা এটা, বি নাম্বার যে ম্যাথটা করলাম, ঠিক ওই ম্যাথটা বুঝলে এটা আসলে একদম পানির মতো সহজ। দেখি আমরা শুরু করি। প্রথমেই আমার টানেলটা অর্ধ উপবৃত্তাকার না, এই টানেলটা আমি আমার ইচ্ছা মতো স্থানাঙ্কের অক্ষে বসাবো। আমার ইচ্ছা মতো স্থানাঙ্কের অক্ষে কি করে বসাবো। তো ধরলাম এটা আমার সেই স্থানাঙ্কের অক্ষ, মানে হিসাবে সুবিধার্থে আর কি। তো এই হচ্ছে আমার অর্ধ উপবৃত্তাকার কি টানেলটা, ঠিক আছে। তো এই টানেলের ঠিক মিডিল যে পয়েন্টটা, কিংবা মাটির যেটা আছে রাস্তা, ঠিক রাস্তার মাঝখানে যে পয়েন্টটা, সেটা ঠিক মূল বিন্দু 0,0। এই হচ্ছে আমার অর্ধ উপবৃত্তাকার টানেল। এখন এই টানেলের প্রস্থ হচ্ছে 36 ফিট। প্রস্থ কত 36 ফিট। এখান থেকে এটুক কত 36 ফিট, পুরাটুক হচ্ছে কত 36 ফিট। তার মানে আমার এই যে উপবৃত্ত আছে, সেই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a ইকুয়াল কি আসবে 36 ফিট, ঠিক আছে। আর উচ্চতা দেওয়া আছে 15 ফিট। এখান থেকে এই পর্যন্ত কত 15 ফিট। তার মানে 2b ইকুয়াল কিন্তু 15 দুগুণ 30 ফিট হবে। 2b ইকুয়াল কিন্তু 15 থাকবে না, ঠিক আছে। আচ্ছা এখানে আর কি আছে দেখি। তাহলে আমি মোটামুটি এখান থেকে এটুক কত 36 অর্ধেক 18 না, তাহলে এই পয়েন্টটা কত আসবে 18,0 আসবে কিনা, অবশ্যই আসবে। এটা কত -18,0, যদি লাগবে না এগুলা। আর এই পয়েন্টটা 15 ফিট উঁচা না, তাহলে 0,15 থাকবে। এইবার দেখি আমরা এই টানেলের ভিতর 12 ফিট প্রস্থের একটা ট্রাক পার হইতে পারে। তো আমার পুরা টানেলটা আসলে 16 ফিট, সরি 36 ফিট, 36 ফিট। এখন একটা ভিতরে ট্রাক ঢুকবে 12 ফিট প্রস্থ, অর্থাৎ এমন একটা মানে ঢুকতে পারে বলতে যে এই ট্রাকটা এমন ভাবে যাবে যাতে করে একদম প্রায় ছুঁয়ে ছুঁয়ে যায়, টানেলের হাইট বরাবর প্রায় কি হয়ে যায়, ছুঁয়ে যায়, কোনো মতে পার করতে পারে আর কি, কোনো মতে পার করতে পারে। এখান থেকে এইটুক কত, এখান থেকে এইটুক হচ্ছে আমার কি 12 ফিট, 12 ফিট প্রস্থ। তার মানে একটুকু 6, এটুকু কত 6। এই যে ট্রাকের উচ্চতা সেটাই বের করতে হবে। এখন এই 12 ফিট প্রস্থের ট্রাক মানে কোনো মতে যাইতে পারলে এই ট্রাকটা কত হাইটের যাইতে পারবে সেটাই বের করতে হবে। তার মানে আমার এখান থেকে এটুকু কত 6 পাইলাম না, তাহলে 6,h, এই পয়েন্টটা কত আসবে 6,h, যে পয়েন্টটা কি নাকি আমার উপবৃত্তের উপরে অবস্থিত। তাহলে এক কাজ করবো আমি, সবার আগে এই 18,0 এবং 0,15 এর সাহায্য নিয়ে উপবৃত্তের ইকুয়েশনটা লিখবো। তাহলে এখান থেকে 2 = 36 হলে এ সমান কত আসবে 18 আসবে, আর বি কত আসবে 15 আসবে। তাহলে সমীকরণটা কি আসবে, উপবৃত্তের সমীকরণ। ম্যাথ কিন্তু একদম সহজ এগুলা। x²/18² প্লাস y²/15² ইকুয়াল কত 1। এটার নাম দিলাম 1 নাম্বার। এখন 1 নং 6,h বিন্দুগামী, যেখানে h-টা কি ট্রাকের উচ্চতা। তাহলে 1 নং 6,h বিন্দুগামী বা এত বিন্দু দিয়ে গমন করে, ঠিক আছে। মানটা বসাই দিই এখানটাই। তাহলে 6 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 18² প্লাস h²/15² ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে h এর মানটা আসবে না, h²/15² ইকুয়াল 1 মাইনাস 6²/18²। এটা একটু হিসাব করে দেখি কত আসে। 1 মাইনাস 6²/15² ইন্টু কত 15², তাকে আবার রুট করে দিব, রুট অ্যান্সার। তো রুট করলে ফাইনালি h এর মানটা আসতেছে হচ্ছে 10√2। h এর মানটা কি আসতেছে 10, সরি এখানে হচ্ছে 10√2। এত কি ফিট, এত ফিট। তার মানে এটাই আমার কি সে ট্রাকের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। 10√2 ফিট, তার মানে এত ফিট এবং 12 ফিট প্রশস্ত বিশিষ্ট একটা ট্রাক এখানে প্রবেশ করতে পারবে, কোনো মতে প্রবেশ করতে পারবে আর কি। আচ্ছা আমরা এবার নাম্বার ম্যাথে আসি। তো এই ম্যাথটা আসছিল হচ্ছে বুয়েট 22-23 সালে। তো কি বলছে এখানে, যে উপবৃত্তের দুইটা শীর্ষের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 100 মিলিয়ন কিলোমিটার হইলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আমি কিন্তু একটা কথা বারবার বলছিলাম ম্যাথগুলো করার সময়, যে এখানে এককগুলা
মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার দূরত্ব, অক্ষরেখার সমীকরণ, সমীকরণ তো না, অক্ষরেখার দৈর্ঘ্যটা, এলে কি থাকে থাক, কি থাকে একক, কি থাকে থাক, মিলিয়ন থাক, ট্রিলিয়ন থাক, আলোকবর্ষ থাক, কি থাকে থাক, দেখার কোনো দরকার নাই। আমার যেটুকু মান আছে সেই মান নিয়ে কাজ করব আমি। আমার শুধুমাত্র একক গুলা কাজে লাগবে কখন, যেমন এসব দেওয়া আছে না, যদি বলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, কি বলবো, এত মিলিয়ন কিলোমিটার, জাস্ট এককটা তখন বসে যাবে। কিন্তু এরা সমীকরণে কোনো প্রভাব ফেলবে না, দরকার নাই। তাহলে এখানে বলছে কি, উপবৃত্ত দুটো শীর্ষ দূরত্ব 150 মিলিয়ন। আমি একটু উপবৃত্তটা আঁকাই, তাহলে আরো হচ্ছে ক্লিয়ার, মানে বোঝা যাবে এটা। এই হচ্ছে আমার কি উপবৃত্ত। তাহলে উপবৃত্তের একটা শীর্ষ কি হয়, এটা না, আরেকটা কোনটা হয়, এটা হয়। তো এখানে আমি এটা আমার ইচ্ছা মতো এক্স অক্ষে বা ওয়াই অক্ষে ধরতে পারি, সমস্যা নাই। তো আমি এখানে কি করবো, উপবৃত্তটা আদর্শ আকারে ধরবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল 1। অর্থাৎ ধরে নিচ্ছি এটা কি, যে উপবৃত্তটা কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে আছে এবং এক্স অক্ষ বরাবর এর অক্ষরেখাটা আছে। একটা শীর্ষ আসবে এইটা, আর একটা শীর্ষ কোনটা, এইটা। তাহলে এদের দূরত্ব, শীর্ষদ্বয় দূরত্ব কি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য না, 2a, কত এখানে 150 মিলিয়ন কিলোমিটার, দরকার নাই লেখা, এরকমই থাকে এটা। আর উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত, 100 মিলিয়ন কিলোমিটার। ধরলাম এটা কেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র এস আছে, এখানে একটা আছে কত, এস প্রাইম। তাহলে কেন্দ্র থেকে এস এর দূরত্ব কি হয়, এই দূরে হয় না, এই না, ঠিক এখানটা এটাও কত, এই। তাহলে এস হতে এস প্রাইম কত, দুইটা উপকেন্দ্রের দূরত্ব কত, 2a থাকবে। তাহলে 2a ইকুয়াল কি, এই যে 100 মিলিয়ন কিলোমিটার, এখানে কত 100। তাহলে এখান থেকে 2a যদি 150 হয়, তাহলে এখান থেকে এ কত আসবে, 50 এবং 25, 75। এ কত আসবে 75। তাহলে ই কত আসবে, 100/2a, 100/2a বলতে কত, 150। তাহলে 100 ডিভাইডেড বাই 150, এটা থাকে হচ্ছে 2/3। এটা কি লেস দেন 1, কিন্তু তার মানে অবশ্যই এটা একটা উপবৃত্ত। ই পাইলাম, এখন কি লাগবে আমার, বি লাগবে। তাহলে আমি ফাইনালি ইকুয়েশনটা বের করতে পারবো। তাহলে এখন আবার আমরা ই সমান কি জানি, √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার না, উভয় দিকে বর্গ করে দিই, ই স্কোয়ার ইকুয়াল 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমার লাগবে বি স্কোয়ারের মানটা। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার কত, 75 এর উপর স্কোয়ার ইকুয়াল 1 - ই স্কোয়ার, 2/3 এর উপর কত স্কোয়ার। এখান থেকে দেখি একটু হিসাব করে কত আসে, 1 - 2/3 এর উপর স্কোয়ার ইন্টু 75 স্কোয়ার, এটা আসতে হচ্ছে 3125। বি স্কোয়ারের মানটা এমনি থাক, 3100 কত 25। আর এখান থেকে আমি আচ্ছা থাক, এরকমই থাক, বি পাইছি, এও পাইছি, মানগুলো এক নঙ্গে বসাই দিই, মানে এই সমীকরণে বসাই দেবো। তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার বাই এ কত 75, তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত 3125 ইকুয়াল কত 1। তাহলে ফাইনালি কি পাইলাম, যে এক্স স্কোয়ার বাই 75 এর উপর স্কোয়ার, এটা আসতে হচ্ছে 5625, 5625 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3125 ইকুয়াল কত 1। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ। তো আমাদের হচ্ছে উপবৃত্ত চ্যাপ্টারটা মোটামুটি এই পর্যন্তই, আর কোনো ম্যাথ নাই। আশা করি হচ্ছে এগুলা করলে একদম শেষ পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত আর কোনো অসুবিধা থাকার কথা না। এর বাহিরে মানে এগুলো সবকিছু ভালো করে পড়লে একটা ম্যাথ করার দরকার নেই, আর কেতাব স্যারের বই একদম যথেষ্ট আর কি। তো আমরা হচ্ছে এরপর থেকে আবার অধিবৃত্ত শুরু করবো। অধিবৃত্ত অল্প কিছু ম্যাথ আছে, আর উপবৃত্ত পারলে অধিবৃত্ত একদম পানির মতো সহজ, সব সূত্র একদম সেম। আমার শুরু করলে বোঝা যাবে না। আজকে মোটামুটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।